মিনু একটা অজপাড়া গায়ের বড় হওয়া সাধারণ মেয়ে। শহরে কাজের উদ্দেশ্যে এসেছে। তার বয়স মাত্র ১৩ বছর, কিন্তু সে আশা ছাড়েনি। একটা কাজের জন্য সে এ বাড়ি থেকে ও বাড়ি ঘুরে বেড়াচ্ছে। এমনই একদিন সন্ধ্যাবেলা সে একটি বাড়ির সামনে দাঁড়ায়। বাড়িটা উঁচু পাঁচিল ঘেরা ছিল, চারিদিকে অন্ধকার। বাড়ির ভেতরে তেমন সারা শব্দ ছিল না। সে কোনো কিছু না ভেবেই কলিং বেল চেপে দেয়। ঠিক তখনই ভেতর থেকে একটি পুরুষের গলা শোনা যায়। কি ব্যাপার বাবা, এই সন্ধ্যাবেলাতে কে এতবার বেল চাপছে? দয়া করে একটু দরজাটা খুলুন। আমি খুব বিপদে পড়ে এখানে এসেছি। আসলে আমার একটা কাজ খুব দরকার। গ্রাম থেকে শহরে এসেছি, আর 2 দিন ধরে পেটে কিছুই পড়েনি। কোথা থেকে যে তোরা চলে আসিস? আমরা কি কাজ নিয়ে বসে আছি নাকি? আচ্ছা, যাই হোক, তুই দুটো মুখে দে। আসলে আমার স্ত্রী একটা বিয়ের অনুষ্ঠানে গিয়েছে। আগে সে ফিরুক, তারপর না হয় আমি তার সাথে কথা বলবো। এরপর মিনু সে বাড়িতে প্রবেশ করে। বাড়িটার পরিবেশ ছিল সম্পূর্ণ অন্যরকম। চারিদিকে আবছা অন্ধকার, পুরনো দিনের ফার্নিচারে ঘর ঠাসা হয়েছিল। হঠাৎ করে সে কোন একটা অদ্ভুত কান্নার আওয়াজ শুনতে পায়। সে তখনই সেদিকে এগিয়ে যাবে, এমন সময় অভিকবাবু এসে তাকে কড়া একটি ধমক দিল। তোকে বারণ করেছিলাম, এই বাসা ছেড়ে অন্য কোথাও যাবি না। যা, চুপ করে বস ওখানে, খেয়ে দিয়ে শুয়ে পড়। আসলে জানতে চাচ্ছিলাম, পাশের ঘরে এইভাবে কান্নাকাটি কি করছে? তোর জানার কোনো দরকার নেই। তুই চুপ করে খেয়ে দিয়ে শুয়ে পড় বলছি। সারাদিন কাজের সন্ধান করতে করতে মিনু অনেকটা ক্লান্তই ছিল, আর তাই সে কোনো কথা না বাড়িয়ে ঘুমোতে চলে গেল। মাঝরাতে হঠাৎ করে তার ঘুম ভেঙে যায়। তার মনে হচ্ছিল কেউ একজন তার কানের কাছে এসে বলছে, রক্ত দাও, রক্ত দাও। শুনেই মিনু একটা চিৎকার করে ওঠে, আর সেই সাথে সাথে সে অজ্ঞান হয়ে যায়। সকালবেলা যখন তার ঘুম ভাঙল, তখন সে দেখতে পেল একটি মহিলা তাকে ডাকছে। এই মেয়ে, ওঠ। এত বেলা করে ঘুমালে কাজ করবি কখন? তোর না খুব জরুরি কাজ আছে? আমি এই বাড়ির মালকিন। আমার নাম মালতী। গতকাল আমি একটা বিয়েতে গিয়েছিলাম, ফিরতে একটু রাত হয়ে গিয়েছে। আচ্ছা ঠিক আছে, আমি তোকে কাজ দেব, কিন্তু তুই এই বাড়ির বাইরে কখনো যেতে পারবি না। আর একটা শর্ত, যদি কাজ করতে রাজি থাকিস তাহলে তুই কাজ শুরু করতে পারিস। আপনি যা বলবেন তাই হবে মাসিমা, কিন্তু আমার একটা প্রশ্ন ছিল, আপনাদের কি কোনো ছেলে পুলে নেই? আমার কপাল মন্দ রে মেয়ে, একটা ছেলেও আছে, তাও মানসিক প্রতিবন্ধী। ঠিকমতো কথাবার্তাও বলতে পারে না। একটা ঘরে বন্দি করে রাখা হয়। খবরদার, তুই কিন্তু ওই দিকে ভুলেও যাবি না, তাহলে ও কিন্তু তোকে আক্রমণ করে ফেলতে পারে। এরপর মিনু মালতীর কথা মতো সারাদিন সব কাজ করলো এবং রাতের বেলা ক্লান্ত হয়ে ঘুমোতে গেল। হঠাৎ মিনুর ঘুম ভেঙে গেল। জেগে উঠল সে। শুনতে পেল পাশের ঘর থেকে কেউ একজন কথা বলছে। মেয়েটার বয়স দেখে মনে হচ্ছে অনেকটাই কম। চামড়া দেখে মনে হচ্ছে ভেতরে রক্তের পরিমাণটাও বেশ ভালোই হবে। ইস, কতদিন হয়ে গেল কম বয়সী মানুষের রক্ত খাই না, মনটা আনচান করছে। তা যা বলেছ, মেয়েটাকে দেখেই জিভে পানি চলে আসে। আগেরবার ছেলেটাকে খেয়েছিলাম, মাংসগুলো অনেক শক্ত ছিল, একটুও ভালো লাগেনি। আর যাই হোক, এখন আর কথা বাড়িও না, রাত হয়ে গেছে। ফ্রিজে মানুষের মাথা আর হাড়গোড় রাখা আছে, এগুলো ভালো করে রান্না করো। অনেক দিন হয়ে গেল পেট ভরে খাই না। আচ্ছা শোনো, মেয়েটা যেন এখন কিছুই টের না পায়। আগে ভাগে কিছু টের পেয়ে গেলে আবার পালানোর চেষ্টাও করতে পারে, অনেক ঝামেলাও হতে পারে। আগের বারের কথা মনে নেই? হ্যাঁ হ্যাঁ, আগের বার মেয়েটা অনেক ঝামেলা করেছিল। যাই হোক, আমাদের ছেলেটাকে একটু সাবধানে সাবধানে রেখো। সুমন যেন কোনো কিছুই টের না পায়, তাহলে সে ভয়ানক কষ্টই পাবে। আমাদের ছেলেটা নরখাদক হয়েও স্বাভাবিক মানুষ হলো কিভাবে, সেটাই বুঝতে পারছি না। নরখাদক বাবা মার সন্তান তো নরখাদকই হওয়ার কথা। সমস্যা নেই, আর একটু বড় হোক, তারপর আমার সঙ্গে ও ঠিকঠাক কাঁচা মাংস খাওয়াটা শিখেই ফেলবে। মিনু
আড়াল থেকে ওদের সব কথা শুনে প্রচণ্ড অবাক হয়ে গেল। ভয়ে তার হাত পা কাঁপতে লাগলো। এর আগেও সে টিভিতে তাদের কথা শুনেছে, যারা মানুষের মাংস খায়, আর আজ তাদেরকে সামনে থেকে দেখছে। সে সৃষ্টিকর্তাকে ডাকতে লাগলো। কিভাবে এখান থেকে পালাবে সে কিছুই বুঝতে পারছিল না। সে জানে না কিভাবে এখান থেকে পালিয়ে যেতে হবে। এর পরের দিন মিনু বেলা করে বাগানে কাজ করছিল। আগের দিন রাতের কথা ভেবে তার ভয় করছিল। আর ঠিক এমন সময় সে দেখতে পেল তার বয়সী একটি ছেলে তার দিকে এগিয়ে আসছে। কে তুমি? এই বাড়িতে কিভাবে প্রবেশ করলে? এই বাড়িতে ঢোকার তো কোনো ব্যবস্থাই নেই। তুমি কোনো চিন্তা করো না, আমি এই বাড়ির ছেলে। আমার নাম সুমন। তোমরা যাকে দেখছো তারা আমার বাবা মা। তোমার বাবা মা তো বলেছিল তুমি নাকি কথা বলতে পারো না, কানে শুনতে পারো না। তাহলে আমার সাথে কিভাবে কথা বলছো? 13 বছর ধরে কথা না বলে আছি। আমার বাবা মা জানে আমি কথা বলতে পারি না, কিন্তু আসলে আমি কথা বলতে পারি। আমি কেন কথা না বলার অভিনয় করি জানতে চাও? হ্যাঁ, তুমি বলো, আমি শুনছি। আমার বাবা মা নরখাদক, অর্থাৎ তারা মানুষের মাংস খায়, কিন্তু তাদের সন্তান হয়েও আমি স্বাভাবিক একজন মানুষ। তারা যদি জানতে পারে আমি কথা বলতে পারি তাহলে তারা আমাকে মেরে ফেলবে। নরখাদকরা কখনো প্রতিবন্ধীদের মাংস খায় না, আর তাই সবসময় আমি প্রতিবন্ধী সেজে থাকি। তোমার কথা শুনে মনে হচ্ছে তুমি অনেক ভালো মনের মানুষ। আমাকে দয়া করে এখান থেকে বের হয়ে যাওয়ার বুদ্ধিটা বলো। আমি বাঁচতে চাই, এদের হাতে শিকার আমি হতে চাই না। এই উপায় আমার জানা নেই। আমি জানি না তোমাকে কিভাবে উদ্ধার করব, কিন্তু আমি তোমাকে কথা দিচ্ছি আমি তোমাকে সাহায্য করব যেন তুমি এখান থেকে পালিয়ে যেতে পারো। কিন্তু এর আগে তোমাকে খুব সাবধান থাকতে হবে। আমার সাথে তোমার দেখা হয়েছে, আর আমি যে তোমার সাথে কথা বলেছি এই বিষয়টা প্রকাশ করবে না। তারা নিজেদের মধ্যে কথা বলছিল, আর ঠিক তখনই সেখানে সুমনের মা উপস্থিত হয়। কি রে বোকা মেয়ে, একা একা দাঁড়িয়ে এখানে কার সাথে কথা বলছিস? আমার ছেলে কিন্তু কথা বলতে পারে না, আর তাই সে চুপ করে দাঁড়িয়ে আছে। হাতের কাজগুলো জরুরি, শেষ কর। আজকে তোকে নিয়ে আমাদের সন্ধ্যাবেলা জরুরি কাজ আছে। এরপর মালতী সেখান থেকে চলে গেল এবং সুমন আবারও কথা বলতে শুরু করলো। শোনো, আজকে সন্ধেবেলা আমাবস্যা, আর আমাবস্যার রাতে কিন্তু তারা মানুষকে হত্যা করে খেয়ে থাকে। তোমাকে যখন হত্যা করতে আসবে তখন আমি পাশের একটা কুঠুরি আছে সেখানে গিয়ে লুকিয়ে থাকবো। এরপর যা করার সব আমি করব। সন্ধ্যাবেলায় চারিদিকে ছিল খুব অন্ধকার। এর মধ্যে একটি যজ্ঞ তৈরি হলো, চারিদিকে আগুন জ্বলছিল। আজকে তারা একটি মানুষকে হত্যা করতে যাচ্ছে এবং সেই মানুষটিকে তারা প্রায় 6 মাস ধরে খাবে। এজন্যই তারা স্বামী স্ত্রী দুজনে অনেক খুশি ছিল। এরপর তারা মিনুকে ধরে নিয়ে আসতে গেল। আমাকে ছেড়ে দাও, বিশ্বাস করো আমি কাউকে কিচ্ছু বলবো না। দয়া করে আমাকে এখান থেকে বের হতে দাও। আমার প্রচন্ড ভয় লাগছে। আমি অনেক অনেক অসহায়, আমার বাবা মা নেই। তার মানে তুই সব কিছু বুঝতে পেরে গেছিস? আমি আগেই সন্দেহ করেছিলাম। তোকে বলেছিলাম না মালতী নামের এই মেয়েটি অনেক চালাক। ও আমাদের সব কথা শুনে ফেলেছে। যেভাবেই হোক ওকে আজকে মারতেই হবে, তা না হলে বাইরে আমাদের সব কর্মকাণ্ড ফাঁস হয়ে যাবে। হ্যাঁ গো, আমি তোমার কথা না শুনে ভুলই করেছি। তুমি একটা ব্যবস্থা করো, ওকে বেঁধে ফেলো আর ওকে জ্যান্ত জবাই করো। কি রে বাবা, তুই এখানে কি করছিস? তুই এখান থেকে চলে যা, আমরা এই মেয়েটাকে নিয়ে জরুরি একটা কাজ করছি। ভালো করে জানি মা তুমি এখানে কি করছো, আর বাবাও কি করছে আমি সেটাও জানি। গত 10টা বছর ধরে আমি ক্রমাগত শুধুমাত্র তোমাদের কাণ্ডগুলো দেখে আসছি। একটার পর একটা নির্মম হত্যা, তাদের মাংস খাওয়ার কথা সব কিছু জানি, কিন্তু আমি তোমাদেরকে আর একটা অন্যায় করতে দেব না। এভাবে মানুষদেরকে মারতে দেব না। বাবা সুমন, তুই কথা বলতে জানিস? তাহলে এতদিন কেন চুপ করেছিলি বাবা?
কেন বাবা মাকে এত কষ্ট দিয়েছিস? বাবা মা? তোমাদের বাবা মা হওয়ার যোগ্যতাই নেই। যদি তোমরা সত্যিকারের বাবা মা হতে, তাহলে এভাবে নির্মমভাবে মানুষদেরকে হত্যা করতে পারতে না। এখন যে মেয়েটিকে তোমরা হত্যা করতে চলেছিলে, মেয়েটি তোমাদের ছেলের বয়সী। সুমন, সুমন, তুই আমার কাছে আয়, আমার কাছে আয় বাবা। আমাদেরকে ভুল বুঝিস না। আসলে এটা আমাদের অভ্যাস। আমরা একটা সময় খুব অভাবে ছিলাম, ঠিক মতো দুবেলা ভাত খেতে পারতাম না। ঠিক তখনই আর আমার মাংস খাওয়ার অনেক ইচ্ছে হতো, কিন্তু টাকার জন্য মাংসও কিনতে পারতাম না। তাই এভাবে মানুষ হত্যা করতে শিখে গিয়েছি। তুই আমাদের ক্ষমা করে দে বাবা। আমি জানি তোমরা যেখানে পৌঁছে গেছো সেখান থেকে ফিরে আসতে পারবে না, আর তাই আমি তোমাদেরকে হত্যা করব, তোমাদেরকে পুড়িয়ে মারব। এখনো সময় আছে, এই মেয়েটিকে ছেড়ে দাও, না হলে আমি বাড়ির চারপাশে আগুন লাগিয়ে দেব। এরপর সুমনের কথায় অভিকার মালতী প্রচণ্ড ভয় পেয়ে গেল এবং মিনুকে সেখান থেকে ছেড়ে দিল। মিনু কোনো রকম কথা না বলেই সে বাড়ি থেকে দ্রুত পালিয়ে আসলো। কিছুক্ষণ পর মিনু দেখতে পেল সেই বাড়িটি আগুনে জ্বলছে। পরের দিন পত্রিকায় খবর প্রকাশিত হয়েছিল, অগ্নি দুর্ঘটনায় একই পরিবারের 3 জন মারা যায় এবং সেই মৃত মানুষগুলো ছিল অভি, মালতী এবং সুমন।